আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। এবছর সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং। লেবাননে ইসরায়েলি হামলায় 2 হিজবুল্লাহ কমান্ডার, 5 স্বাস্থ্যকর্মী সহ নিহত 16। ইসরায়েলকে জায়নিস্ট সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবছর পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার নারী লেখক হান কাং। বৃহস্পতিবার বিজয়ীর নাম ঘোষণা করে সুইডিশ একাডেমি। সংস্থাটি এক ঘোষণায় বলেছে, হান কাং তার গভীর কাব্যিক গদ্যের জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত দেখুন রিপোর্টে। সাহিত্যকর্মের মাধ্যমে তুলে ধরেন সাধারণ মানুষের উপর হওয়া অত্যাচার এবং নির্যাতনের চিত্র। নিপুণ লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলেন মানবজাতির ভঙ্গুরতার বিষয়টি। আর তাই তো সকল মহলে সমাদৃত দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। Nobel Prize in Literature for 2024 is awarded to South Korean author Han Kang. তার এই কর্মের জন্য ভূষিত হলেন সম্মানজনক নোবেল পুরস্কারে। চলতি বছর সাহিত্যে নোবেল দেওয়া হলো 53 বছর বয়সী হান কাংকে। গভীর কাব্যিক গদ্যের জন্য তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি। 18তম নারী হিসেবে সাহিত্যে নোবেল পেলেন কাং। দক্ষিণ কোরিয়ান এই লেখকের সবচেয়ে আলোচিত সাহিত্যকর্ম দ্য ভেজিটেরিয়ান। এতে এক নারীর গল্প তুলে ধরা হয়, যিনি মাংস খেতে অস্বীকৃতি জানানোর পর কিভাবে তার স্বামী, বাবা এবং অন্যদের দ্বারা নিগ্রহর শিকার হন। এই উপন্যাসের জন্য সম্মানজনক ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন হান কাং। 1970 সালে দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে জন্মগ্রহণ করেন তিনি। 9 বছর বয়স হওয়ার পরই পরিবারের সঙ্গে রাজধানী সিউলে চলে আসেন হান। তার বাবাও ছিলেন প্রখ্যাত ঔপন্যাসিক। শুক্রবার শান্তি এবং আগামী 14 অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে নোবেল পুরস্কার। কাজিভ থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর 2 কমান্ডার নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার এ দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে গত রাতে লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। এর মধ্যে 5 জন স্বাস্থ্যকর্মী। নিহত ব্যক্তিদের একজন আহমেদ মুস্তাফা আলহাজ আলী। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তিনি উত্তর ইসরায়েলের খায়রাত শামুনা শহরে হাজারো রকেট ও ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য দায়ী ছিলেন। হামলায় নিহত আরেক কমান্ডার মোহাম্মদ আলী হামদান। তিনি উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী বলে দাবি করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আরো বলেছে, তার বৈরুতের বিভিন্ন অস্ত্রাগারে হামলা চালিয়েছে। রাতভর দক্ষিণ লেবাননের অন্যান্য সামরিক অবকাঠামোগুলোতেও হামলা করা হয়েছে। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া লেবাননে গত রাতেও ইসরায়েলি আগ্রাসন অব্যাহত ছিল। ওয়ারদানিহি শহরে হামলায় 5 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 12 জন। লেবাননের সামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, টায়ার এলাকায় ইসরায়েলি হামলায় 5 স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। বালবেক অঞ্চলে নিহত হয়েছেন 4 জন। গাজা এবং লেবাননে অব্যাহত বোমাবর্ষণ করতে থাকা ইসরায়েলকে জায়নিস্ট সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার রাজধানীর আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস এবং ডেভেলপমেন্ট বা একে পার্টির এক সভায় বক্তৃতাকালে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন। এরদোয়ান বলেন, একটি রাষ্ট্র এবং একটি সন্ত্রাসী সংগঠন হওয়ার মধ্যে দ্বিতীয়টিকেই পছন্দ করেছিল ইসরায়েল। গত বছর থেকে এটি সন্ত্রাসী সংগঠন হিসেবে কাজ করে আসছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার হত্যাযজ্ঞ চালানো নেটওয়ার্ক ভ্রান্ত ধারণায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নেতানিয়াহুকে সতর্ক করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, তার প্রমিসড ল্যান্ডের ভ্রম তাকে শেষ পর্যন্ত বড় ধরনের হতাশার সাগরে ডোবাবে। এ সময় পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন এরদোয়ান। তিনি বলেন, পশ্চিমারা সবার সামনে যুদ্ধবিরতির পক্ষে কথা বলে, অথচ পেছনে পেছনে আবার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করতে থাকে। ইতিহাস কখনোই তাদেরকে ক্ষমা করবে না। যারা হাজার হাজার ফিলিস্তিনি শিশু, নারী এবং নাগরিকদের রক্তের জন্য দায়ী, দানবকে
অভিবাদন জানায়। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলছে শারদীয় দুর্গোৎসব মহাসপ্তমী। এই সময় পূজা মণ্ডপ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পূজার 5 দিন নয় বরং সারা বছরই সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত দেখুন রিপোর্টে। ঢাকের তালে কলা বউয়ের স্নান শেষে দেবী দুর্গার পুত্র গণেশের পাশে স্থাপন করার মধ্য দিয়ে শুরু হয় মহাসপ্তমীর মূল আনুষ্ঠানিকতা। এরপর চক্ষুদানের মধ্য দিয়ে ত্রিনয়নী দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এরপর সপ্তমাদি কল্পারম্ভ ও দেহশুদ্ধি অঙ্গশুদ্ধি সেরে শুরু হয় পূজা অর্চনা। ঢাকঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর কাঁসর সহ বিভিন্ন ধরনের বাদ্য বাজনার তালে প্রতিমার সামনে পূজা শেষে দেয়া হয় অঞ্জলি। দেবীর দর্শনে উচ্ছ্বসিত সর্বস্তরের ভক্তরা। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত হওয়ায় নির্বিঘ্নে পূজা করতে পারায় খুশি সনাতন ধর্মাবলম্বীরা। এই সমাজে যেন কোনো বৈষম্য না থাকে, আমরা যেন শান্তিতে এই বাংলাদেশে বসবাস করতে পারি, মায়ের কাছে এই প্রার্থনাই করছি। পরিবারের সকলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি। উৎসবমুখর পরিবেশে এবারও পূজা উদযাপন হচ্ছে সারা দেশে। নিরাপত্তার দিকটিও ভালো ঠিকঠাক আছে। আমরা চাইব দেশ ও জাতির মঙ্গল। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টা। তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পূজার নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার পূজা হবে সবচেয়ে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে। এবারই মনে হয় সবচেয়ে বেশি পূজার জন্য 4 কোটি টাকা অনুদান হিসাবে দিয়েছে। 13 তারিখ মানে দশমী দিন, এই রবিবার পর্যন্ত তো স্পেশাল নিরাপত্তা থাকবেই। এরপরও পুরো বাংলাদেশের নিরাপত্তা থাকবে। সবার অধিকার এই দেশের উপর সমান। কোনো সম্প্রদায়ের উপর সম্প্রদায়গত কারণে, ধর্মীয় কারণে কোনো অত্যাচার নির্যাতন করা যাবে না। এই সরকার ডিটারমিন যে এই ধরনের যে কোনো ঘটনা যদি ঘটে সেটার বিচার করা এবং অপরাধীদেরকে বিচারের সম্মুখীন করে শাস্তির সম্মুখীন করা, এটা কিন্তু এই সরকারের অঙ্গীকার। আমি এটা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। অশুভ শক্তির বিনাশ করে পৃথিবীর বুকে শান্তি সম্প্রীতি বিরাজ করুক, দেবীর কাছে এমনটাই চাওয়া ভক্তদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সুনামগঞ্জ 5 ছাতক দোয়ারাবাজার আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, আজ বৃহস্পতিবার সকালে সাবেক এমপি মহিবুর রহমান মানিককে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতে বিচারক আলমগীর হোসেন সাবেক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক। মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক এমপি মহিবুর রহমান মানিককে গ্রেফতার করে র্যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে 99 জনকে আসামি করে সুনামগঞ্জে দ্রুত বিচার আদালতে মামলা করেন। এ মামলায় সাবেক এমপি মানিককে গ্রেফতার করা হয়। উনি শারীরিকভাবে মারাত্মকভাবে অসুস্থ। উনি কোনো আন্দোলন করা তো দূরের কথা, কারণ উনি চলাফেরাতেই অক্ষম। উনি অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না। উনাকে এই যে 4 তারিখের ঘটনা ইনক্লুড করিয়া মামলা দায়ের করছে, এই মামলাটাতে মিথ্যাভাবে ওনাকে জড়িত করা হয়েছে। এই মিথ্যা মামলাতে ওনাকে আজকে গ্রেপ্তার করিয়া নিয়ে আসার কারণে আমরা জামিনের প্রার্থনা করছি। জামিন শুনানি হয় নাই, কারণ মূল রেকর্ড আছে দায়রা জজ মহোদয়ের আদালতে। মূল রেকর্ড আসার সাপেক্ষে জামিন শুনানি হবে 15 তারিখে। আর আজকে ওনার যেসব বিষয়ে আদেশ দেওয়া হয়েছে, উনি গুরুতর অসুস্থ, ওনার চিকিৎসা দেওয়ার জন্য এবং জেল কোর্টের বিধান অনুযায়ী ওনাকে ডিভিশন দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য এই 2টা আদেশ হয়েছে। আর শুনানি হবে 15 তারিখ, ওনার জামিন শুনানি হবে। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।